ওকে, আমরা এখন যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস টেস্টের একটা রিভিউ। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস টেস্টের জন্য আমাদেরকে এই স্লাইডগুলো পড়তে হবে, অর্থাৎ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, বেসিক কনসেপ্ট, স্পেসিফিকেশন, প্রসেস মডেলস অ্যান্ড রিকোয়ারমেন্টস অর্গানাইজেশন। তো এতগুলো টপিক্সের ভিতরে স্যার দুইটা সেকশনই কিছু কোয়েশ্চেন্স বলে দিছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ক্লাস টেস্টের জন্য। তো আমরা ফার্স্টে ওই টপিকসগুলো দেখব এবং তারপরে আমরা দেখব রেস্ট অফ দ্য যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো আমরা দেখব। তো আমরা এখন যেটা করব সেটা একটু ব্যাকে গিয়ে সিটির যেই সাজেশনটা আছে এখান থেকে আমরা ফার্স্টে স্টার্ট করি। আচ্ছা, তো আমরা ফার্স্টে যে কোশ্চেনটা দেখতেছি সেটা সফটওয়্যার আর্কিটেকচার। তো সফটওয়্যার আর্কিটেকচার কী জিনিস সেটা আমরা আগে যদি জানতে চাই তাহলে আমরা বুঝবো যে সফটওয়্যার আর্কিটেকচার বলতে যেটা বোঝায় যে হাই লেভেল স্ট্রাকচারস। একটা সফটওয়্যার যখন আমরা তৈরি করি, সফটওয়্যার আর্কিটেকচার বলতে সফটওয়্যারে কিছু ফাংশন থাকে, কিছু মডিউল থাকে, কিছু ভেরিয়েবলস থাকে, কিছু এপিআই থাকে। তো এই যে সবগুলো জিনিস মিলে একটা সফটওয়্যার আর্কিটেকচার তৈরি হয়, যেটা একটা হাই লেভেল স্ট্রাকচার। এই জিনিসটাকেই আমরা বলতেছি আর্কিটেকচার অফ এ সফটওয়্যার। এখন আর্কিটেকচার সফটওয়্যারের অনেক রকম হইতে পারে। আমরা সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনে পড়ছি ক্লাউড বেসড সফটওয়্যার, 2 টায়ার 3 টায়ার এরকম পড়ছি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা সিস্টেমকে অ্যানালাইসিস করি, আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা সফটওয়্যারটা তৈরির জন্য সফটওয়্যারটাকে ডিজাইন করি। তো যে কোনো সফটওয়্যার যখন আমরা ডিজাইন করতে চাই তখন 3টা মেজর আর্কিটেকচারে আমরা সফটওয়্যার ডিজাইনকে ভাগ করতে পারি। তার মধ্যে একটা এমএসএ বা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, দ্য সেকেন্ড ওয়ান ইজ সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার বা এসওএ, আর একটা মনোলিথিক আর্কিটেকচার। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচার সেটা এখন ওয়ার্ল্ডের সবথেকে বেশি ইউজড আর্কিটেকচার মডেল। নামটা যদি আমরা শুনি ফার্স্টে, মাইক্রো সার্ভিস মানে ক্ষুদ্র সার্ভিস আর্কিটেকচার। অনেকগুলো ছোট ছোট সার্ভিস নিয়ে একটা সফটওয়্যার যখন তৈরি হয় সেটাকে আমরা বলি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। এবং এখানে সংজ্ঞাতেই বলা হয়েছে যে মাইক্রো সার্ভিস মিনস ডেভেলপিং আ সিঙ্গেল স্মল মিনিংফুল ফাংশনাল ফিচার অ্যাজ এ সিঙ্গেল সার্ভিস। অর্থাৎ একটা সফটওয়্যার আমি যখন তৈরি করব সেই সফটওয়্যারের অনেকগুলো ফাংশন থাকতে পারে, প্রত্যেকটা ফাংশন ছোট হবে এবং সিঙ্গেল ফাংশন এবং মিনিংফুল ফাংশন, অর্থাৎ সেই ফাংশনটা একটা স্পেসিফিক কাজ করবে কোনো একটা ফিচারের উপরে। তো কিছু অ্যাডভান্টেজ আছে এই মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের, সেটা আমরা এখন একটু দেখি। মাইক্রো সার্ভিসের ফার্স্ট অ্যাডভান্টেজ যে যেহেতু নামটাই মাইক্রো, তার মানে এখানে সবগুলো সার্ভিস হবে স্মল, ফোকাসড অন এ স্পেসিফিক ফিচার। মাইক্রো সার্ভিসের মেইন টার্গেট একটা স্পেসিফিক ফিচার নিয়ে সে কাজ করবে। যেমন খুব ইজিভাবে যদি আমরা বলার চেষ্টা করি যে কিছু সফটওয়্যারের কথা যেটা এখন বর্তমানে খুব চলতেছে, এরকম যদি আমরা একটা সফটওয়্যার বলি, যেমন সাপোজ ইনস্টাগ্রাম একটা মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সে সফটওয়্যারটার ফোকাস কি? সেই সফটওয়্যারটার মেইন ফোকাস কিন্তু জাস্ট পিকচার আপলোড করা, তার কিন্তু ফিচার পিকচার দেখানো, অন্য কিন্তু কোনো কিছু না। আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি সেখানে আমরা পিকচার দেখতে পারি, সেখানে আমরা ভিডিও দেখতে পারি, সেখানে আমরা স্ট্যাটাস লিখতে পারি, অনেক কিছু। কিন্তু ইনস্টাগ্রামের কথা যদি আমরা চিন্তা করি, দ্যাটস আ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার টাইপ মডেল। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কিছু যেটা হয় যে এই ধরনের সার্ভিসগুলো যখন ডেভেলপ করা হয়, স্মল টিম অফ ডেভেলপার্স থাকে, অর্থাৎ কিছু ডেভেলপার বা কিছু প্রোগ্রামার মিলে একটা ডেভেলপার টিম হয়। ধরলাম যে টিম এ তারা ইন্টারফেস ডিজাইন করে, টিম বি তারা ডেটাবেসটা ডিজাইন করে, টিম সি এপিআইটা ডিজাইন করে, টিম ডি টেস্টিং করে। তো এরকম অনেকগুলো ছোট ছোট টিম থাকে। সার্ভিসেস আর ইন্ডিপেন্ডেন্ট। মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে ছোট ছোট অনেকগুলো সার্ভিস থাকে এবং প্রত্যেকটা সার্ভিস ইন্ডিপেন্ডেন্ট থাকে। অর্থাৎ আমার মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যদি 3টা সার্ভিস থাকে, প্রথম সার্ভিস সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রথম সার্ভিস হোক বা না হোক তাতে সেকেন্ড বা থার্ড সার্ভিসের কোনো কিছু যায় আসে না। ওকে, ক্যান বি ডেভেলপ বাই ইউজিং ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মাইক্রো সার্ভিসে যদি 3টা বা 4টা সার্ভিস থাকে, যে একটা সার্ভিসকে আমি চাইলে সি প্রোগ্রামিংয়ে ডেভেলপ করতে পারবো, আরেকটা সার্ভিসকে আমি যদি পিএইচপিতে ডেভেলপ করতে পারবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি সার্ভিসগুলোকে ডেভেলপ করতে পারবো। ইজি টু আন্ডারস্ট্যান্ড, মডিফাই অ্যান্ড মেনটেন। যেহেতু মাইক্রো সার্ভিসে একটা স্পেসিফিক ফিচার নিয়ে কাজ করা হয় এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এখানে ফোকাস থাকে স্পেসিফিক ফিচারগুলো। সো খুব সহজে সার্ভিসগুলোকে বোঝা যায়। সার্ভিসগুলোকে যেহেতু সিঙ্গেলভাবে ডেভেলপ করা হয়,
সো দ্যাটস ওয়াই এটাকে খুব সহজে মডিফাই করা যায় এবং মেনটেন করা যায়। ইট ক্যান বি ইজিলি স্কেল বেসড অন ডিমান্ড। স্কেলিং বলতে কী বোঝায়? স্কেলিং বলতে বোঝায় যে আমার একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড। তো কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে অনেক বেশি ইউজার সফটওয়্যারটা ইউজ করতেছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হচ্ছে বাংলাদেশের যখন হচ্ছে এসএসসি বা এইচএসসির রেজাল্টটা দেয়, তখন হচ্ছে আমার যেই রেজাল্ট শোয়িং সাইটটা, ওইখানে হচ্ছে মানুষের ভিড় হয় সব থেকে বেশি। তো তখন আমার কি করতে হয়? সার্ভারের লোডটা বাড়াইতে হয়। এই যে লোডটা আমি বাড়াই দিচ্ছি, দিস ইজ কল স্কেল করা, অর্থাৎ আমার সার্ভারের ডিমান্ডটা সব থেকে বেশি, সো আমি তখন স্কেলটা বাড়াই দিব। অন্যান্য সময় যখন রেজাল্ট দিচ্ছে না, তখন কিন্তু সার্ভারটা ডাউন থাকছে, তখন আমি স্কেলটাকে লো করে দিচ্ছি। সো এটা হচ্ছে এই কনসেপ্টটা। ইজি টু ইন্টিগ্রেট থার্ড পার্টি সার্ভিস। থার্ড পার্টি সার্ভিস বলতে কী বোঝায়? ফার্স্ট পার্টি হচ্ছে আমি, সেকেন্ড পার্টি হচ্ছে আমার মোবাইল, আর থার্ড পার্টি বলতে যেটা বোঝাচ্ছে যে বাইরের কোনো একটা সার্ভিসকে আমি ইন্টিগ্রেট করতেছি। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, যেমন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইনে শপিং করি। তো অনলাইনে যখন আমরা শপিং করি, আমরা ধরলাম যে daraz.com এর সাথে শপিং করতেছি। তো আমি হচ্ছি ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি হচ্ছে daraz.com, যেটা হচ্ছে আমি মোবাইলে অ্যাক্সেস করতেছি। তো daraz.com এ আমি সব কিছু কেনাকাটা করার পরে আমি যখন বিলটা পেমেন্ট করতে যাব, তখন হচ্ছে আমাকে পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হবে। অর্থাৎ আমি কার্ডে পে করলে পরে আমি ডিবিবিএলে পে করতে পারি, আমি ইবিএলে পে করতে পারি, আমি হচ্ছে ইসলামী ব্যাংকে পে করতে পারি। সো এক একটা হচ্ছে এক একটা পার্টি। সো এই পার্টিগুলোর যে এপিআই মডিউল আছে, সেটাকে হচ্ছে আমরা থার্ড পার্টি সার্ভিস হিসেবে ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, এরপরে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে বিজনেস লজিকটা অনলি থাকে কোডে, শুধু বিজনেস লজিকটা থাকে। আর মাইক্রো সার্ভিসে যেহেতু হচ্ছে স্মল সার্ভিস এবং স্পেসিফিক ফিচারের উপর ডিপেন্ড করে, সো দ্যাটস ওয়াই খুব সহজে নতুন কোনো একটা টেকনোলজি আসলো, ফর এক্সাম্পল আমরা যখন কোডিং করতেছি, অনেক ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, নতুন একটা ফ্রেমওয়ার্ক আসলো, আমরা চাইলে মাইক্রো সার্ভিসকে সেই ফ্রেমওয়ার্কে খুব সহজে আপডেট করে নিতে পারি। ডিসঅ্যাডভান্টেজেস অফ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। তো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল, ব্রিংস এ লট অফ অপারেশনস ওভারহেড। যেহেতু হচ্ছে মাইক্রো সার্ভিস ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা সার্ভিসের সমষ্টি, সো দ্যাটস ওয়াই অনেকগুলা সার্ভিসকে যখন আমি আবার একসাথে ইন্টিগ্রেট করতে যাব, তখন আমাকে অনেক বেশি পরিমাণে খরচ করতে হবে, প্লাস ডেভেলপার টিমের উপর একটা স্ট্রেস যাবে। ডেভেলপার্স স্কিল রিকোয়ার্ড। এটার কারণটা হচ্ছে, যেহেতু আমরা অ্যাডভান্টেজে একটা জিনিস পড়ে আসছি যে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ডেভেলপ করা যায় মাইক্রো সার্ভিসের সার্ভিসগুলো। সো অনেকগুলো ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করার পরে যখন আমি সবগুলো সার্ভিসকে একত্রিত করব, তখন সবগুলোকে কিন্তু আবার একসাথে কাজ করাইতে হবে। সো দ্যাটস ওয়াই ডেভেলপারের স্কিলটাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। ডুপ্লিকেশন অফ এফোর্ট। ডুপ্লিকেশন অফ এফোর্ট বলতে যেটা বোঝানো হচ্ছে যে একই সাথে এই সফটওয়্যারটা যখন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কাজ করবে, তখন যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরকে যেমন এফোর্ট দিতে হবে, প্লাস যারা হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ার তাদেরকেও সেম পরিমাণ এফোর্ট দিতে হবে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম ইজ কমপ্লিকেটেড টু ম্যানেজ। ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের জন্য মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা মোটামুটি একটু মানে ডিসঅ্যাডভান্টেজ হয়। এখন ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, সেটা হচ্ছে আমরা যদি এইখানে চলে আসি, একদম লাস্টের দিকে দুইটা জিনিস আমরা এখানে লিখে দিচ্ছি। সো ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতে যেটা বোঝায় যে মাল্টিপল ডাটাবেস ফাইলস আর লোকেটেড অ্যাট ডিফারেন্ট সাইটস। মাল্টিপল ডাটাবেস মানে অনেকগুলো ডাটাবেস থাকবে এবং ডাটাবেসগুলো হচ্ছে বিভিন্ন সাইটে লোকেট করা থাকবে। এখন মাইক্রো সার্ভিস বলতে যেটা বোঝায়, মাইক্রো সার্ভিস বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট মডিউলের উপর কাজ করা। এখন ডাটাবেসগুলো যদি বিভিন্ন সাইটে থাকে, সো সেই ক্ষেত্রে মাইক্রো সার্ভিস সেটাকে খুঁজে পাইতে খুবই প্রবলেমে পড়বে। ডিফল্ট টু টেস্ট প্রবলেম। মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে যেহেতু হচ্ছে একটা স্পেসিফিক ফিচারের উপর কাজ করা হয়, তো সামটাইমস যেটা হয় যে কোনো একটা বাইরের সার্ভিসের কারণে যদি প্রবলেম হয়, সেই প্রবলেমটা ট্রেস করা যায় না। অ্যান্ড কমপ্লিকেটেড টু ম্যানেজ দ্য প্রোডাক্ট, এটা হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা যে কোয়েশ্চেনটা দেখবো সেটা হচ্ছে কম্পেয়ার মনোলিথিক, সোয়া অ্যান্ড এমএসএ। এগুলো সবগুলোর হচ্ছে কম্প্যারিজন। তো কম্প্যারিজন বলতে যেটা বোঝাচ্ছে যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার তো আমরা এইমাত্র পড়লামই। সো মনোলিথিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি। মোনো শব্দটা মানেই হচ্ছে এক, মোনো মানে হচ্ছে এক। মনোলিথিক বলতে যেটা বোঝায় যে একটা মডিউলের ভিতরেই হচ্ছে পুরো সফটওয়্যারটাকে আমি ডেভেলপ করে ফেলবো। যেটা বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনস আর ডিজাইনড, ডেভেলপড অ্যান্ড ডেপ্লয়েড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট। একটা পুরো অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে একটাই ফাংশন থাকবে, সেই ফাংশনের মধ্যে আমি সব কিছু করে ফেলবো।
এইটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে আমি যখন একটা ফাংশনের মধ্যে কিছু করব তখন এই সফটওয়্যারটাকে যখন আমি আপডেট করতে যাব তখন আমার সবথেকে বড় কথা হচ্ছে যে সফটওয়্যারের কোডের এক জায়গাতে আপডেট করলেই হবে না, আমার সবগুলো লাইনে আপডেট করতে হবে, এবং এটা হচ্ছে সবথেকে ভয়ানক ব্যাপার। অ্যাজ ইট ইজ এ সিঙ্গেল ইউনিট সো ইটস এ কমপ্লেক্স। এই যেটা বললাম, যেহেতু একটা ফাংশনের মধ্যে আমি পুরো কোডটা করব, সো আমি যদি চেঞ্জ করতে যাই আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আমি কোথায় কোথায় চেঞ্জ করবো। দ্যাটস ওয়াই এটা খুবই কমপ্লেক্স। নট সুইটেবল ফর অ্যাজাইল ডেভেলপমেন্ট। অ্যাজাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হয়, আমরা জানি যে অ্যাজাইল প্রসেসের ক্ষেত্রে স্ক্রাম একটা টেমপ্লেট থাকে, সেখানে হচ্ছে একটা ইপিক থাকে, তার আন্ডারে স্টোরি থাকে, তার আন্ডারে টাস্ক থাকে, তার আন্ডারে সাব টাস্ক থাকে। কিন্তু মনোলিথিক আর্কিটেকচার যেটা বলে আমি সব কিছু একসাথে করবো, সো দ্যাটস ওয়াই অ্যাজাইল প্রসেস মনোলিথিক সাপোর্ট করে না। সার্ভিসেস আর নট ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু একটা ফাংশনের মধ্যে আমি সবগুলো কাজ করতেছি, তার মানে আমার ফাংশনটা যদি বাই এনি চান্স ফেল করে পুরো সিস্টেমটাই ফেল হয়ে যাবে। তার মানে ফাংশনের ভিতর যত সার্ভিস আছে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট থাকবে। এটাই হচ্ছে মনোলিথিকের কথা। এবার আসে আমরা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার বা সোয়া। এটা যেটা হয় যেটা হচ্ছে বিল্ড অন শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর্কিটেকচার অ্যাপ্রোচ। সার্ভিস ওরিয়েন্টেড মানে হচ্ছে সার্ভিসগুলো থাকবে, যখন আমার দরকার তখন আমি জাস্ট কল করব, ইউজ করব। এটাই হচ্ছে আমার মেইন বিষয় সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। যেমন এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে এরকম যে আমি একটা রেস্টুরেন্টে গিয়ে মাল্টিপল টাইপের খাবার কিন্তু চাইতে পারি। যেমন আমি হচ্ছে হান্ডিতে গিয়ে বললাম যে আমাকে তোমরা বিরিয়ানি দাও, সে আমাকে বিরিয়ানি দিবে। আমি যদি তাকে বলি যে চাইনিজ দাও, সে আমাকে চাইনিজ দিবে। আমি যদি বলি আমাকে কোরিয়ান ফুড দাও, সে আমাকে কোরিয়ান ফুড দিবে। তার মানে তার খাবারগুলো যদি সব সার্ভিস হয়, আমার যখন যেটা দরকার হচ্ছে আমি অর্ডার করলে সে আমাকে হচ্ছে জিনিসটা দিচ্ছে। তার মানে এই না যে আমি সবগুলোই একসাথে খেয়ে ফেলতেছি। চাইলে আমি সেটা করতে পারি, কিন্তু আমার যখন দরকার আমি হচ্ছে সার্ভিসটা ইউজ করতে পারবো। সাপোর্টস মাল্টিপল মেসেজ প্রোটোকল। যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারে সার্ভিসগুলো আগে থেকে তৈরি থাকে, আমি চাওয়া মাত্র ব্যবহার করতেছি, তার মানে এখানে বিভিন্ন ধরনের প্রোটোকল ইউজ হতে পারে, মাল্টিপল মেসেজ প্রোটোকল, সেজন্য সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার সাপোর্ট করে। ম্যাক্সিমাইজেস রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি মানে কি? রিইউজেবিলিটি মানে হচ্ছে আমি একটা প্রোগ্রাম বা সফটওয়্যারের একটা পার্ট লিখে রাখছি, আমার ইন ফিউচার ওই প্রোগ্রামের কোনো একটা অংশে আবার ওই ফাংশনটা দরকার হচ্ছে, তখন আমি ওই ফাংশনটা আবার ইউজ করতে পারবো। অথবা আমার তিনটা সার্ভিস আছে, তিনটা সার্ভিসে একটা কমন ফাংশন আছে, আমি যখন সার্ভিস 1 ইউজ করতেছি আমার একটা ফাংশন লাগতেছে না, ওই ফাংশনটাকে আমি অন্য একটা সার্ভিসে ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যান্ড ইম্পারেটিভ প্রোগ্রামিং। ইম্পারেটিভ প্রোগ্রামিং মিনস যেটা বোঝায় যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা চাইলে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারকে ডেভেলপ করতে পারি। এখন এইখানে যেটা আছে যে মনোলিথিক আর্কিটেকচার, এইটা যেটা দেখানো হচ্ছে যে মনোলিথিক আর্কিটেকচারের আমরা সংজ্ঞা পড়ছি যে মনোলিথিক আর্কিটেকচারে কী হয়। মনোলিথিক আর্কিটেকচারে আমরা হচ্ছে একদম সব কিছু অ্যাজ এ সিঙ্গেল ইউনিট একসাথে ডিজাইন করে ফেলি, ডেভেলপ করি এবং ডেপ্লয় করি। যে এখানে ইনভেন্টরি সার্ভিস, শপিং সার্ভিস, স্টোর সার্ভিস সবগুলোকে আমরা একসাথে একটা মনোলিথিক আর্কিটেকচার বলতেছি, এবং এটাকে আমরা চাইলে একেবারে বলতে পারি একটা ই কমার্স সাইট। ওকে, ক্যারেক্টারিস্টিক্স এটাও আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এবার আমরা যে দেখবো সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার। এখানে যেটা বলা হচ্ছে যে ইটস এ স্টাইল অফ সফটওয়্যার ডিজাইন ওয়্যার সার্ভিস আর প্রোভাইডেড টু দ্য আদার কম্পোনেন্টস বাই অ্যাপ্লিকেশন কম্পোনেন্টস থ্রু এ কমিউনিকেশন প্রোটোকল ওভার এ নেটওয়ার্ক। অর্থাৎ সোয়ার ক্ষেত্রে যেটা হয় যে সার্ভিসগুলো তৈরি করাই থাকে, আমি জাস্ট খালি যখন যেটা আমার দরকার সেটা আমি ইউজ করব। আচ্ছা, তো সোয়া আর এমএসএ এই দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো আমরা একটু পড়ি। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার যেটা হয় যে বিল্ড অন শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর্কিটেকচার অ্যাপ্রোচ। সোয়া যেটা হচ্ছে যে সোয়ার ক্ষেত্রে যেটা হয় যে সবগুলো সার্ভিস কমনলি আগে থেকে ডেভেলপ করা থাকে, সো যখন যে চাচ্ছে তার সাথে খালি শেয়ার করতে হচ্ছে। আর মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে বিল্ড অন শেয়ার অ্যাজ লিটল অ্যাজ পসিবল আর্কিটেকচার। এটার রিজনটা হচ্ছে যে মাইক্রো সার্ভিস সবসময় একটা পার্টিকুলার ফিচার নিয়ে কাজ করে, সো সবাই যদি চায় তখন আমি জিনিসটাকে দিতে পারবো না, কারণ আমার ডাটাবেসের সাথে এটা ফিক্সড কানেকশনে থাকে। সো দ্যাটস ওয়াই এমএসএ আর্কিটেকচারের যে সফটওয়্যারগুলো সেগুলোকে যত কম সময়ে শেয়ার করে ব্যবহার করা যায় ততটা বেটার। সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারের ক্ষেত্রে কি হচ্ছে, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচারে মাল্টিপল সার্ভিস আগে থেকে ইমপ্লিমেন্ট করা থাকে, দ্যাটস ওয়াই এটা মাল্টিপল মেসেজ প্রোটোকলকে সাপোর্ট করতে পারে। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার একটা লাইট প্রোটোকল, এটা খুবই হালকা, দ্যাটস ওয়াই সে যেটা করে যে এইচটিটিপি অথবা রেস্ট প্রোটোকল অথবা এমক্যাপ এই প্রোটোকলগুলো জাস্ট সাপোর্ট করতে পারে।
ম্যাক্সিমাইজেস রিইউজেবিলিটি। সোয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সার্ভিসগুলো আগে থেকে যদি তৈরি থাকে, কোনো কারণে আমি যদি একটা ফাংশন ইউজ না করি সেটাকে আমি অন্য জায়গাতে ব্যবহার করতে পারবো। কিন্তু মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা হয় যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার মোস্ট ইম্পর্টেন্টলি যেদিকে ফোকাস থাকে সেটা হচ্ছে ডিকাপলিংয়ের দিকে ফোকাস থাকে। এখন যেটা হচ্ছে কাপলিং, যে জিনিসটা আমরা যদি কাপলিংয়ের কনসেপ্টটা একটু চিন্তা করি, কাপলিংয়ের কনসেপ্টটা আরও পরে আসে, বাট কাপলিংয়ের যেই বেসিক সংজ্ঞাটা আমরা জানি, সেই কাপলিংয়ের বেসিক সংজ্ঞাটা হচ্ছে যে সফটওয়্যার মডিউলগুলোর মধ্যে যেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের ডিগ্রিটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কাপলিং। কিন্তু মাইক্রোসিস্টেম আর্কিটেকচার হচ্ছে ডিকাপলিং, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সের যেই ডিগ্রিটা সেটা এখানে ম্যাটার করে না। ইম্পারেটিভ প্রোগ্রামিং, সোয়া যেটা বোঝাচ্ছি আমরা যে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারি। আর রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং বলতে যেটা বোঝানো হয় যে প্রত্যেকটা ফিচার্সকে আমরা ধরে ধরে মাল্টিপল প্রোগ্রাম দিয়ে ডেভেলপ করতে পারি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করতে পারি। আচ্ছা, এখানে দেওয়া আছে যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ডায়াগ্রাম। মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউজার ইন্টারফেস, এটা যদি একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয় সেটা হচ্ছে এপিআই গেটের থ্রুতে যখন যে মাইক্রো সার্ভিসটা দরকার সেই মাইক্রো সার্ভিসটাকে কল করবে এবং সেই মাইক্রো সার্ভিসের করেসপন্ডিং ডাটাবেসটাতে সে ডাটা নিতে পারবে এবং ডাটা দিতে পারবে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি সেটা হচ্ছে এপিআই গেটওয়ে স্টাইল। এপিআই গেটওয়ে স্টাইলটা হচ্ছে এখনকার দিনে সবথেকে মোস্ট ফেমাস একটা স্টাইল। এপিআই গেটওয়ে স্টাইলের মাধ্যমে যেটা হয় যে মাইক্রো সার্ভিস বলতে আমরা যেটা বুঝি যে ডিফারেন্ট মডিউল তৈরি আছে। সো আমার যখন যেটা দরকার তখন আমি হচ্ছে এপিআই গেটওয়ে থ্রুতে আসবো, এসে রেস্ট প্রোটোকলের থ্রুতে আমি হচ্ছে যে সার্ভিসটা আমার দরকার সেটাকে পাবো। এখন এপিআই গেটওয়েতে যেটা হয় যে এপিআই গেটওয়ের সাথে সবগুলো সার্ভিস কানেক্টেড থাকে, সো আমি যেটা দরকার সেটাকে নিতে পারি। এপিআই গেটওয়ের সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে রাউটিংয়ের একটা প্রোটোকল ইউজ করা যায়। আমি যেদিকে যেতে চাই, এই রুটে যেতে গেলে আমি এদিকে যাবো, এই রুটে যেতে গেলে আমি এদিকে যাবো, সেটা সেন্ট্রাল প্লেস টু অ্যাপ্লাই নন ফাংশনাল ক্যাপাবিলিটিস সাচ এস সিকিউরিটি, মনিটরিং অ্যান্ড থ্রেটিং। এই যে এপিআই গেটওয়ে, এই জায়গাতে এখান থেকে মোবাইল ক্লায়েন্ট বা মোবাইল অ্যাপ্লিকেশনটা কানেক্টেড। সো আমি যদি কোনো একটা সার্ভিসকে মোবাইল ক্লায়েন্টে না যাইতে দিতে চাই, আমি জাস্ট সিম্পলি এপিআই গেটওয়েতে সেটা ব্লক করে দিতে পারি। তাহলে পরে কী হলো, এখান থেকে ধরলাম যে আমি ইনভেন্টরি মাইক্রো সার্ভিসটাকে মোবাইল ক্লায়েন্টে যেতে দিব না, তাহলে আমি এপিআই গেটওয়েতে এই ইনভেন্টরি মাইক্রো সার্ভিসটাকে ব্লক করে দিলাম, বাকিগুলোকে যেতে দিলাম। এই কাজটা হচ্ছে আমরা করতে পারি। রিডিউসেস নাম্বার অফ রিকোয়েস্ট। নাম্বার অফ রিকোয়েস্ট বলতে যেটা বোঝায় যে মোবাইল ক্লায়েন্ট যখন ধরলাম যে অ্যাকাউন্টিং মাইক্রো সার্ভিসটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে, তখন তো সিম্পল সে একটা রিকোয়েস্ট পাঠাবে বা একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে যে আমি রেস্ট প্রোটোকলের থ্রুতে অ্যাকাউন্টিং মাইক্রো সার্ভিসকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তখন এপিআই গেটওয়ে প্রোটোকল কী করে, একটা এইচটিটিপি রেসপন্স মেসেজের মাধ্যমে এই অ্যাকাউন্ট মাইক্রো সার্ভিসটাকে মোবাইল ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে। তার মানে দুইটা সিম্পল ইনস্ট্রাকশনের মাধ্যমে মাইক্রো সার্ভিসটা ইউজারের কাছে চলে আসতেছে। ওকে, এবার আমরা এখানে দেখবো হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ডাটাবেস। এখানে দেওয়া আছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মানে হচ্ছে কনসিস্ট অফ মাল্টিপল ডাটাবেস, অনেকগুলো ডাটাবেস ডিফারেন্ট সাইটে লোকেট থাকবে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। আর ডিসেন্ট্রালাইজড ডাটাবেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কালেকশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডেটাবেসেস। এই জিনিসটা ডিস্ট্রিবিউটেড ডাটাবেসের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ইউজার ওন ইন্টারফেস ইচ আদার। ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বলতে আমরা যদি খুব সহজে কনসেপ্টটা চিন্তা করি যে মাল্টিপল ডাটাবেস থাকবে এবং ফাইলগুলো বিভিন্ন জায়গাতে লোকেট করা থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি, গুগলের ডাটাবেস কিন্তু গুগলের আন্ডারে, ফেসবুকের ডাটাবেস হচ্ছে ফেসবুকের আন্ডারে, আবার হচ্ছে ইয়াহু ডাটাবেস ইয়াহুর আন্ডারে। কেউ কিন্তু কারো ডাটাবেসে অ্যাক্সেস করতে পারতেছে না। এই যে ইউজার ওন ইন্টারফেস ইচ আদার, অর্থাৎ একজন ইয়াহু ইউজারের ডাটাবেস গুগল ইউজার কখনো অ্যাক্সেস করতে পারবে না। ইফ ওয়ান সাইট ফেলস দ্য সিস্টেম ক্যান স্টিল রান। গুগলের যে ডাটাবেসটা আছে এখানে মোটামুটি অনেকগুলো ডাটাবেস থাকে। ইমেলের জন্য ধরলাম যে 6টা বা 7টা ডাটাবেস আছে, সো গুগলের একটা ইমেল ডাটাবেস যদি ফল করে, স্টিল বাকিগুলো রান থাকলে গুগলের মেইলের ডাটাবেসটা স্টিল রান করবে, যেটাই এখানে বোঝানো হচ্ছে। আর ডিসেন্ট্রালাইজড ডাটাবেস বলতে যেটা বোঝায় যে ইন্ডিপেন্ডেন্ট ডাটাবেস, অনেকগুলো ডাটাবেস থাকবে যেগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড না, বা হচ্ছে কোনো প্রাইমারি কি থাকবে, কোনো ফরেন কি থাকবে না, এই টাইপের ডাটাবেস। তো
সো ডিসেন্ট্রালাইজড ডেটাবেজের অ্যাডভান্সেসটা কি, প্রোভাইডস ডিকাউবলড মাইক্রোসার্ভিসেস। মাইক্রোসার্ভিসের ক্ষেত্রে আমরা কি দেখছি, মাইক্রোসার্ভিসগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে রেস্ট এপিআই কল করি, খুব সিম্পল একটা প্রোটোকল ইউজ করি, রেস্ট প্রোটোকল। সো ডিকাউবলড মাইক্রোসার্ভিসের ক্ষেত্রে কি হচ্ছে, কাপলিং মানে আমরা যেটা বুঝি যে সফটওয়্যার মডিউলগুলোর মধ্যে কত ডিগ্রি ইন্ডিপেন্ডেন্স আছে, আর ডিকাউবলড মানে হচ্ছে কোনো ইন্ডিপেন্ডেন্স আছে বাট কোনো ডিগ্রি নেই সেটার মধ্যে। সো সেই ক্ষেত্রে কী হয়, ডিসেন্ট্রালাইজড ডাটাবেজের ক্ষেত্রে ডিকাউবলড মাইক্রোসার্ভিস সে প্রোভাইড করে। ইট গিভস লিবার্টি টু চুজ ডিসপ্যারেট ডেটা ম্যানেজমেন্ট টেকনিক্স। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ডাটাবেস থাকে, কোনো ফরেন কি নেই, তার মানে হচ্ছে ওই ডাটাবেসের মধ্যে আমি ইচ্ছা মতো চাইলে ডেটা অ্যাক্সেস করতে পারি বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো খুব সহজে করে ফেলতে পারি। তো এইখানে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিসপত্র। তো আমরা এখন হচ্ছে একটু আরও যে নোটস আছে আমাদের ওইখানে একটু দেখি। একদম লাস্টে সফটওয়্যার ফোল্ডার 6 যেটা, এখানে আমরা হচ্ছে এপিআই স্পেসিফিকেশন লিখছি। তো এপিআই স্পেসিফিকেশন লেখার ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এপিআই স্পেসিফিকেশন যখন আমরা লিখবো, এপিআই বলতে বোঝা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, আর এপিআইগুলো রান হয় হচ্ছে সার্ভারে। এপিআই যখন আমরা স্পেসিফিকেশন লিখবো, এপিআই স্পেসিফিকেশনের জন্য আমাদেরকে কিছু মডিউলস দেওয়া থাকবে। মডিউল বলতে যে জিনিসগুলো বোঝায় যে ডেটাবেজে কে কে মূলত ইন্টারেকশন করতেছে বা ডেটাবেজে কোন ক্লাসগুলো থাকবে, সেটাই হচ্ছে আমার মডিউল। এই মডিউলগুলোর উপর বেস করে আমাদেরকে ফার্স্টে ডেটাবেজের স্পেসিফিকেশন লিখতে হবে, সেকেন্ডলি এপিআই স্পেসিফিকেশন লিখতে হবে। আমাদেরকে মডিউলস দেওয়া থাকলে মডিউল দেখে আমাকে বুঝে নিতে হবে যে ওই টেবিলে, ডেটাবেজে ওই মডিউলার টেবিলের জন্য কি কি কলাম থাকতে পারে। যেমন এখানে একটা ই কমার্স সাইটের জন্য আমার ইউজার ছিল, ইউজারের জন্য নর্মালি কি থাকে, এটার জন্য আমরা জাস্ট চিন্তা করবো হচ্ছে ফেসবুকের সাইন আপ পেজটা যদি আমরা চিন্তা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো, নেম, পাসওয়ার্ড, আইডি, এই জিনিসগুলো থাকবে। টেবিল আইটেম বলতে কি বোঝায়, একটা ই কমার্স সাইটে আইটেম থাকবে, অর্থাৎ কোন প্রোডাক্টটা আমি দেখতেছি তার আইডি থাকবে, কোয়ান্টিটি থাকবে, এরকম বিভিন্ন জিনিসপত্র এখানে থাকবে। আমি যখন এপিআই স্পেসিফিকেশন লিখবো তখন আমাকে চারটা জিনিস লিখতে হবে। নাম্বার 1 হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, অর্থাৎ ক্রুড আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো ক্রিয়েট ইউজারের ক্ষেত্রে ইউজারের জন্য আমরা হচ্ছে টেবিলে কোন কোন প্যারামিটারগুলো ইউজ করব সেগুলো লিখে দেবো। রিড ইউজারের ক্ষেত্রে আমরা কী করবো সেগুলো লিখে দেবো। ডিলিট ইউজারের ক্ষেত্রে একটা মোস্ট কমন জিনিস হচ্ছে আমি যখন একটা ইউজারকে ডিলিট করে দেবো বা কোনো কিছু একটা ডিলিট করে দেবো, ডেটাবেজে একটা রো ডিলিট হয়ে যায়। তো আমি যদি আইটেমগুলোকে ইনসার্ট করার সময় একটা আইডি দিয়ে ইনসার্ট করি, তাহলে আমি ডিলিট করার সময় জাস্ট ওই আইডিটা বললে খুব সহজেই ওই রোটা ডিলিট হয়ে যায়। সো এইভাবে করে আমরা হচ্ছে এপিআই স্পেসিফিকেশন এভাবে কিছু সিস্টেমের জন্য এখানে লিখে ফেলছি। সো এটা হচ্ছে আমাদের এক্সামে থাকবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা একদম প্রথম স্লাইডে, প্রথম নোটে আমরা হচ্ছে এখানে ইম্পর্টেন্স অফ সফটওয়্যার বলা হয়েছে। তো ইম্পর্টেন্স অফ সফটওয়্যারের ক্ষেত্রে একবার করে বলা যায় যে মোর অ্যান্ড মোর সিস্টেমস আর সফটওয়্যার কন্ট্রোল। এখনকার দিনে হচ্ছে সব সিস্টেম সফটওয়্যার কন্ট্রোল রয়েছে, সফটওয়্যারের ইম্পর্টেন্সটা অনেক বেশি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ কনসার্ন উইথ থিওরিজ, মেথডস অ্যান্ড টুলস অফ প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের একটা মেইন ক্রাইটেরিয়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপার তৈরি করা। সফটওয়্যার ইনফরমেশন সিস্টেম আর ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস ইনক্রিজিং নাম্বার অফ বিজনেস অর্গানাইজেশন। বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন এখন যে অনেক বেশি পরিমাণে বিজনেসে প্রফিট গেইন করতেছে বা প্ল্যানিং করতেছে, সবই কিন্তু সফটওয়্যারের কারণে। সফটওয়্যার ডেলিভার্স দ্য বেস্ট কম্পিউটিং পোটেনশিয়াল কম্বাইন্ড বাই কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের সাথে যখন সফটওয়্যার একসাথে কাজ করে তখন খুব দ্রুত কম্পিউট করতে পারে, কম্পিউট করে একটা রেজাল্ট প্রডিউস করতে পারে। যে কোনো ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে ইন্টারনেটের যে ওয়ার্ল্ড ওয়াইড গেটওয়ে সেটাতে আমরা অ্যাক্সেস করতে পারি। ইটস এ ওয়ে টু স্টোরিং টাস্ক নলেজ, ফর্ম প্রোগ্রামিং টুল অ্যান্ড সফটওয়্যার ট্রান্সফর্ম পার্সোনাল ডাটা। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কিছু ডোমেইন নেম আছে, যেমন হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার বলতে কী বোঝায়, বিভিন্ন ধরনের কম্পাইলার। আমরা যখন কোডিং করি, একটা সিস্টেম তৈরি করি, কম্পাইল করতে হয়, কোড এডিট করার জন্য এডিটরস, ফাইল ম্যানেজমেন্ট ইউটিলিটিস, এগুলো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে বিভিন্ন ধরনের অ্যাপস, যেমন স্কাইপি আছে, ভাইবার আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াট এভার। ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক সফটওয়্যার, ম্যাটল্যাব, অটোক্যাড, এগুলো দিয়ে 3D ডিজাইন করা হয়। এমবেড সফটওয়্যার, এমবেড বলতে যেটা বোঝায় যে মাইক্রো কন্ট্রোলার বেস যে সার্ভিসগুলো, সিস্টেমগুলো থাকে সেটার ভিতরে যেই কোডিং করা হয় সফটওয়্যারে, সেটা হচ্ছে এমবেড সফটওয়্যার। প্রোডাক্ট লাইন সফটওয়্যার, ইনভেন্টরি কন্ট্রোল, ওয়েব অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ফেসবুক, টুইটার আছে এটা। আর এআই সফটওয়্যার, এগুলো আছে হচ্ছে গেম প্লেইং, বিভিন্ন ধরনের ওয়েব গেম, এগুলোর জন্য। এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের কিছু চ্যালেঞ্জ আছে, যেই চ্যালেঞ্জগুলো আমাদেরকে ফেস করতে হয়।
একটা হচ্ছে ওপেন ওয়ার্ল্ড কম্পিউটিং। সো ওপেন ওয়ার্ল্ড কম্পিউটিংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমার যেই সফটওয়্যারটা তৈরি করবো এখনকার দিনে, সেই সফটওয়্যারটা একাধারে যেটা করা হয় সেটা হচ্ছে যেন সবাই ব্যবহার করতে পারে সব ধরনের ডিভাইসে। কারণ আমি যে সফটওয়্যারটা তৈরি করতেছি সেটা যদি শুধু মোবাইলেই তৈরি হয় তাহলে পরে যেটা হতে পারে যে পিসি যারা ইউজ করে তারা ব্যবহার করতে পারবে না, আবার ডিভাইস টু ডিভাইস সফটওয়্যার ভেরি করে। সো ওপেন ওয়ার্ল্ড কম্পিউটিং মিনস যেটা বোঝায় যে সফটওয়্যারটা সব ধরনের ডিভাইসের জন্য যেন তৈরি হতে পারে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে নেট সোর্সিং। নেট সোর্সিং বলতে যেটা বোঝায় যে বিভিন্ন ধরনের কম্পিউটিং ইঞ্জিন থাকে, আর যেটা জিনিসটা থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন থাকতেছে। তো সেটার ক্ষেত্রে যেটা হয় যে আমার যে সফটওয়্যারটা আছে এটা সার্চ ইঞ্জিন চিনে কিনা, নেট সোর্সিংয়ের মাধ্যমে কোন সোর্স থেকে এটাকে হোস্টিং করা হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখা হয়। আর ওপেন সোর্স বলতে যেটা বোঝানো হয় খুব সিম্পলভাবে যে সফটওয়্যারের যে কোডটা, অর্থাৎ আমি সফটওয়্যার যখন বানাচ্ছি, আমি কোডিং করে সফটওয়্যারটা বানাচ্ছি, তো আমি সেটাকে যদি ওপেন সোর্স রাখি তাহলে পরে যেটা হয় যে যে কেউ সেটাকে যে কোনো সময় ডেভেলপ করতে পারে। যেমন হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের কোডটা পুরোটাই হচ্ছে ওপেন সোর্স একটা সফটওয়্যার। আর এখানে আছে যে অ্যাট্রিবিউট অফ এ ওয়েব অ্যাপস। একটা ওয়েব অ্যাপের কী কী অ্যাট্রিবিউট হতে পারে, যেমন নেটওয়ার্ক ইন্টেন্সিভনেস, এখানে হচ্ছে এটা নর্মালি বাংলাতেই লেখা আছে, সো এটা আর আমি ওইভাবে ডিসক্রাইব করলাম না। ফোল্ডার 2 যেটা আছে, ফোল্ডার 2তে যেটা দেওয়া আছে ডিফাইন সফটওয়্যার বিল্ডিং ব্লক। সফটওয়্যার বিল্ডিং ব্লক বলতে যেটা বোঝানো হয় যে একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করি তখন সফটওয়্যারের বিভিন্ন কোডগুলোকে আমরা হচ্ছে ব্লকে ব্লকে ভাগ করি। ফর এক্সাম্পল আমি হচ্ছে আমার পেইন্ট টুলটা একটু অন করি, আমার হচ্ছে একটা সফটওয়্যার যদি আমি তৈরি করি, যে সাপোজ হচ্ছে একটা টেক্সট এডিটর সফটওয়্যার আমি তৈরি করবো। তো টেক্সট এডিটর সফটওয়্যারে কী থাকে, একটা স্পেস থাকে যেখানে আমরা কোনো কিছু লিখি, একটা অপশন, একটা মেনু বার থাকে যেখানে হচ্ছে আমরা ফাইল, সেভ, এডিট এইগুলো কাজ করি, আর আরেকটা অপশন থাকে যেখানে হচ্ছে আমরা হচ্ছে সাপোজ যেটা করতে পারি যে সফটওয়্যারটাকে ক্লোজ করার জন্য একটা মেনু বার দিই। তো আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন বিল্ডিং ব্লক, মানে টেক্সট এরিয়াটা যদি একটা বিল্ডিং ব্লক হয়, এটা যদি আগে থেকে তৈরি থাকে, মেনু বারটা যদি আগে থেকে তৈরি থাকে, ক্লোজ বারের যে অপশনটা সেটা যদি আগে থেকে তৈরি থাকে, তাহলে আমরা পুরো সফটওয়্যারটাকে এরকম ব্লক ওয়াইজ যদি আগে থেকে তৈরি থাকে তাহলে যে সিম্পলি এভাবে বসায় সফটওয়্যারটা খুব সহজে ডিজাইন করতে পারি। এবং এই ধরনের ডিজাইনকে এই জন্য বলা হয় হচ্ছে ব্লক, সফটওয়্যারের ব্লক ডিজাইন। ব্লক ডিজাইনের একটা সুবিধা হচ্ছে যে আমার সবগুলো ব্লক যদি আগে থেকে তৈরি থাকে, আমি জাস্ট একটার উপর একটা বসায় জিনিসটাকে তৈরি করে ফেলতে পারি, অনেকটা ছোটো বাচ্চাদের ব্লকের খেলনার মতো। সফটওয়্যার প্রসেস মডেল, সফটওয়্যারের কিছু মডেল আছে। তো এই মডেলগুলোর ক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে যেমন যেটা বোঝায় যে সফটওয়্যার আমরা যে জিনিসগুলো দেখছি যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচার, সোয়া বা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, ওইগুলো হচ্ছে সফটওয়্যারের টোটাল আর্কিটেকচার, অর্থাৎ ফাংশন, ভ্যারিয়েবল, এই জিনিসগুলো। সফটওয়্যার প্রসেস মডেল মানে হচ্ছে সফটওয়্যারটা কোন কোন প্রসেস নিয়ে কাজ করতেছে সেই প্রসেসগুলোর মডেলিং করা। এর মধ্যে সবথেকে কমন হচ্ছে ওয়াটারফল মডেল, এটা হচ্ছে ক্লাসিক লাইফ সাইকেল বলা হয়। তো ওয়াটারফল মডেলে যেটা হয় যে এইরকমভাবে, ওয়াটারফল বলতে আমরা যেটা বুঝি যে পানি গড়ায় গড়ায় পড়ে। তো ওয়াটারফল মডেলের ক্ষেত্রে যেটা হয় যে কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। অর্থাৎ কমিউনিকেশন মিনস আমি একটা সফটওয়্যার বানাবো, এই জন্য আমাকে ফার্স্টে হচ্ছে প্রপোজাল নিতে হবে, কী সফটওয়্যার বানাবো। সফটওয়্যার বানানোর জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে, একটা শিডিউলিং থাকবে আমার ওই প্ল্যানিংয়ের মধ্যে যে আমি এতদিনের মধ্যে সফটওয়্যারটা তৈরি করবো, আমার হচ্ছে এরা কাজ করবে সফটওয়্যারটার জন্য। মডেলিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে অ্যানালাইসিস করতে হবে, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি এসডিএলসি, ওই জিনিসটা হচ্ছে মডেলিংয়ে অ্যাপ্লাই হয়। কনস্ট্রাকশন ফেজে গিয়ে যেটা হয় যে কনস্ট্রাকশন ফেজে আমরা হচ্ছে সফটওয়্যারটার জন্য কোডিং করব এবং সেই সাথে টেস্ট করব। আর ডেপ্লয়মেন্ট মিনস হচ্ছে সফটওয়্যারটা তৈরি হয়ে গেছে, এখন এই জিনিসটাকে যে আমাকে সফটওয়্যারটা বানাইতে বলছে তাকে আমি ডেলিভারি দিব। ডেলিভারি দেওয়ার পরে তাকে একটা কন্টিনিউয়াসলি আইটি সাপোর্ট দিতে হবে এবং সফটওয়্যারটা ব্যবহার করে সে কোনো প্রবলেম ফেস করতেছে কি না, আর হচ্ছে কোনো ধরনের আরও ইমপ্রুভমেন্ট দরকার কি না, সেটার একটা ফিডব্যাক আমরা এখান থেকে নেব। ওয়াটারফল মডেলের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ফাস্ট প্রসেস মডেল। ওয়াটারফল মডেল কিন্তু খুব দ্রুত কাজ করে, পানির ফ্লো যেমন মানে উপর থেকে নিচে খুব দ্রুত হয়, ওয়াটারফল মডেলটাও কিন্তু, ওয়াটারফল প্রসেস মডেলটাও সেরকম খুব দ্রুত কাজ করে। লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেল, এই যে লাইন ওয়াইজ জিনিসটা কাজ করতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে একটার পর একটা, দিস ইজ ওয়াই ইটস লিনিয়ার।
ভেরিফিকেশন অফ সফটওয়্যার ইজ ইজি, সফটওয়্যারের ভেরিফিকেশনটা খুব ইজি হয়। এখন সফটওয়্যারের ভেরিফিকেশন বলতে কী বোঝায়? সফটওয়্যারের ভেরিফিকেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে হ্যাঁ আমি সফটওয়্যারটা কার জন্য বানাচ্ছি, কোন পারপাসে বানাচ্ছি, এটা খুব সহজে ভেরিফাই করা যায়। কারণ শুরুতেই আমি কমিউনিকেট করে প্ল্যান করে ফেলি যে আমি সফটওয়্যারটা ওর জন্য এই পারপাসে বানাচ্ছি। ফেজেস আর প্রসেস অ্যান্ড কমপ্লিটেড ওয়ান এট এ টাইম। প্রত্যেকটা ফেজ অর্থাৎ প্ল্যানিং ফেজ যখন, কমিউনিকেশন ফেজ যখন হবে কমিউনিকেশন ফেজটাই কাজ করবে। প্ল্যানিং ফেজ যখন হবে তখন কিন্তু আর কমিউনিকেশন হবে না। মডেলিং ফেজ যখন কাজ করবে তখন শুধু মডেলিংই কাজ করবে, প্ল্যানিং বা কমিউনিকেশনে কোনো কাজ হবে না। অর্থাৎ প্রত্যেকটা ফেজ একটা একটা করে অ্যাট এ টাইম কাজ করবে। ওয়ার্কস ওয়েল ফর স্মলার প্রজেক্ট, ছোটো ছোটো সফটওয়্যার প্রজেক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ওয়াটারফল মডেল ভেরি গুড। স্টেবল প্রজেক্ট রিকোয়ারমেন্টস, এই প্রজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্মল প্রজেক্টে আমি যদি ওয়াটারফল মডেল ইউজ করি, আমি জানি আমার প্রজেক্টটা শর্ট প্রজেক্ট, এখানে ছোটো ছোটো ফিচার্স আমাকে ইউজ করতে হবে, সো প্রজেক্টটা স্টেবল, এই কেসগুলোতে ওয়াটারফল মডেল ভালো পারফর্ম করে। প্রোগ্রেস অফ সিস্টেম ইজ মেজারেবল, যেহেতু প্রজেক্ট ছোট, ফিচার্স কম এবং প্রত্যেকটা ফেজ একবার কমপ্লিট হওয়ার পরে আমি সামনে আগাচ্ছি, দ্যাটস ওয়াই আমি খুব সহজে মেজার করতে পারবো যে এই স্টেপে আমার ইমপ্রুভমেন্ট কত, এই স্টেপে আমার ইমপ্রুভমেন্ট কত, অর্থাৎ প্রত্যেকটা দিনে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো এবং মেজার করতে পারবো। ওয়াটারফল মডেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে হাই অ্যামাউন্ট অফ রিস্ক। হাই অ্যামাউন্ট অফ রিস্ক এই কারণে, কমিউনিকেশন লেভেলে যদি আমি একটা ভুল করে ফেলি এবং আমি যদি প্ল্যানিং লেভেলে চলে আসি তখন আমি আর ব্যাক করে কমিউনিকেশনে যেতে পারবো না, দ্যাটস ওয়াই এটা হাই অ্যামাউন্ট অফ রিস্ক। নট এ গুড মডেল ফর কমপ্লেক্স অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড মোর প্রজেক্টস। কমপ্লেক্স প্রজেক্ট হলে কিন্তু আমাকে বারবার ডিসিশন নিতে হবে, ডিসিশন চেঞ্জ করতে হবে, এইটা হবে না ওইটা হবে না, অনেক কিছু করতে হবে, সো ওই সমস্ত ক্ষেত্রে ওয়াটারফল মডেল কাজ করবে না। নট সুইটেবল ফর প্রজেক্টস ওয়ার রিকোয়ারমেন্টস আর এট এ মডারেট টু হাই রিস্ক অফ চেঞ্জিং। এই যে কমপ্লেক্স প্রজেক্টগুলোর ক্ষেত্রে কী হয়, কন্টিনিউয়াসলি আমার যে রিকোয়ারমেন্টস এগুলো হচ্ছে মডারেশন হয় বা চেঞ্জ হয়, সো দ্যাটস ওয়াই ওইখানে আমি ওয়াটারফল মডেল ইউজ করতে পারবো না। ইফ রিকোয়ারমেন্টস চেঞ্জ ওয়াটারফল মডেল হ্যাভ মে নট ওয়ার্ক, রিকোয়ারমেন্ট চেঞ্জ হইলেই ওয়াটারফল মডেল কাজ করে না। ক্যানট গো ব্যাক এ স্টেপ, যেটা বললাম প্রত্যেকটা স্টেপ একটার পর একটা যাবে, সো একটা স্টেপে ভুল হলে আমি পেছনে আসতে পারবো না। ডিফিকাল্ট টু এস্টিমেট টাইম অ্যান্ড কস্ট ফর ইচ স্টেজ ফর ডেভেলপমেন্ট প্রসেস। এই যে স্টেপগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে, কাজ হবে ঠিকই, কিন্তু এটার জন্য নির্দিষ্ট সময় যে কতখানি এটা আমি সঠিক করে আগে থেকে আন্দাজ করতে পারবো না। ডিফিকাল্ট ফর কাস্টমার টু স্টেট অল রিকোয়ারমেন্টস। কমিউনিকেশন ফিল্ড লেভেলে আমি যদি এমন একটা কাস্টমারের সাথে ডিল করি যে হচ্ছে আইটি রিলেটেড কোনো কিছু জানে না, তাহলে কিন্তু সে বলতেও পারবে না আসলে তার কী দরকার। সো দ্যাটস ওয়াই এই পয়েন্টটা হচ্ছে খুব ভাইটাল যে কাস্টমার তার রিকোয়ারমেন্টসটা সবসময় ওভাবে বলতে পারবে না। ওকে, ওয়াটারফল মডেলের ক্ষেত্রে কোথায় ইউজ করতে হবে, যেটা বললাম যে শর্ট প্রজেক্টের ক্ষেত্রে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। এবারে আছে হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল। সো ইনক্রিমেন্টাল মডেলে যেটা হয় যে সফটওয়্যারগুলোকে অনেক ছোটো ছোটো কম্পোনেন্টে ভাগ করে ফেলা হয়। একটা বিশাল বড় সফটওয়্যার, সাপোজ আমি হচ্ছে ফেসবুক টাইপের একটা সফটওয়্যার তৈরি করব, তো খুব সহজে আমি এটাকে ভাগ করবো, অর্থাৎ একটা টিম ডেভেলপ করবে হচ্ছে আমার ফেসবুকের লগ ইন পেজটা, একটা টিম ডেভেলপ করবে হচ্ছে ফেসবুকে আমার প্রোফাইল পেজটা, একটা টিম ডেভেলপ করবে ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টটা। তো এইভাবে প্রত্যেকটা সফটওয়্যার মানে একটা সফটওয়্যারের সবগুলো বিশাল বড় পার্টটাকে একটা কম্পোনেন্টে ভাগ করে নেওয়া হয়। এবং ইনক্রিমেন্টাল মডেলে যেটা করা হয় যে প্রত্যেকটা কম্পোনেন্টকে একই সাথে ডেভেলপ এবং মেনটেন করা হয়, অর্থাৎ আমি কোডিংও করতেছি এবং টেস্টও করতেছি, এই কাজটা ইনক্রিমেন্টাল মডেলে হয়। ইনক্রিমেন্টাল মডেলে যখন একটা প্রজেক্টের সব রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করে তখনই ওই প্রজেক্টটা শেষ হয়। ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে প্রজেক্ট একদম সুন্দর মতো কমপ্লিট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, কারণ যেই রিকোয়ারমেন্ট আমার দরকার ওই রিকোয়ারমেন্টগুলো আমি যখন পেয়ে যাব তখনই আমি ডিক্লেয়ার দিব যে হ্যাঁ আমার প্রজেক্টটা শেষ হয়েছে, এর আগে আমি ডিক্লেয়ার দিব না। ইনক্রিমেন্টাল মডেলে এক্স ওয়াই অক্ষকে ওয়াটারফল মডেলে ড্র করা হয়। ইনক্রিমেন্টাল মডেলে কিছু হচ্ছে এটা, যেটা হচ্ছে যে ইনক্রিমেন্টাল মডেল মানে হচ্ছে এটা, যে এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ফেজ 1, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ফেজ 2, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ফেজ n। ওয়াটারফল মডেলগুলোকেই আমরা হচ্ছে ধাপে ধাপে উপরে ইনক্রিমেন্টাল মডেলের সাথে। ওকে, ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে সবথেকে মানে কমন একটা এক্সাম্পল, যে ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য ফার্স্টে বেসিক ফাইল ম্যানেজমেন্ট, এডিটিং, ডকুমেন্ট প্রোডাকশন ফাংশন এগুলো দেখা হয়। সেকেন্ডে যেটা করা হয় সেটা হচ্ছে ইনক্রিমেন্ট সফিস্টিকেটেড এডিটিং, এগুলো করা হয়। থার্ডে যেটা করা হয় যে একটা আমরা যদি এটা বোঝার চেষ্টা করি খুব সহজে আমরা একটা এডিটর সফটওয়্যার অন করে ফেলি এই জায়গাতে। সো ইনক্রিমেন্টাল মডেলে ফার্স্টে কী করা হচ্ছে, ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য বেসিক ফাইল ম্যানেজমেন্ট। বেসিক ফাইল ম্যানেজমেন্ট মানে কি, এই যে ফাইলের এখানে নিউ, ওপেন, এই অপশনগুলো আমাকে ফার্স্টে ডেভেলপ করতে হবে, কারণ এগুলো ছাড়া একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কখনো চলবেই না।
সেকেন্ড ফেজে আমাকে কী করতে হচ্ছে, সেকেন্ড ফেজে আমরা হচ্ছে ইনক্রিমেন্ট আর সফিস্টিকেটেড এডিটিং ডকুমেন্ট প্রোডাকশন ক্যাপাবিলিটিস, অর্থাৎ এই যে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটাতে মাল্টিপল ফাইল আমি ওপেন করতে পারতেছি, এই জিনিসটা আমাকে ডেভেলপ করতে হবে। তারপরে কি করতে হবে আমরা, তারপরে যেটা করবো সেটা হচ্ছে ইনক্রিমেন্ট স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। এই যে এই জায়গাতে আমরা যদি এই নোটপ্যাড প্লাস প্লাসে দেখি, এখানে এডিটে গিয়ে আমরা এখানে চাইলে পরে ভিউতে যদি চলে যাই, এখানে সার্চ নামে একটা অপশন আছে। এই যে এখানে এই সার্চে, এখানে আমরা যখন কোনো কিছু সার্চ করি সেটা হচ্ছে গ্রামাটিক্যালি স্ট্রিংটা ম্যাচ করে, সো এই কাজগুলো হচ্ছে এখানে করা হয়। এইভাবে হচ্ছে একটা ইনক্রিমেন্টাল মডেল কাজ করে। তো এখানে ইনক্রিমেন্টাল মডেলে ডেলিভারেন্ট অফ অপশনাল প্রোডাক্ট উইথ ইচ ইনক্রিমেন্ট, এবং ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে যেটা করা হয় যে সফটওয়্যারটা ফার্স্টে কোনো রকমের তৈরি করা হয়, তৈরি করে ফার্স্টে মার্কেটে ছেড়ে দেওয়া হয় এবং ধাপে ধাপে সফটওয়্যারের প্রসেসগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়ে থাকে। ইনক্রিমেন্টাল মডেলের সুবিধা হচ্ছে খুব দ্রুত সফটওয়্যার ডেভেলপ করা যায়, খুব ফ্লেক্সিবল, এবং ইনক্রিমেন্টাল মডেলের খরচটা কিন্তু কম হয়। ইনক্রিমেন্টাল মডেলে যেহেতু একই সাথে ডেভেলপমেন্ট এবং টেস্টিং চলে, সো খুব সহজে এটাকে ইজিয়ার টু টেস্ট অ্যান্ড ডিবাগ, ইজিয়ার টু ম্যানেজ রিস্ক। আমি যখন একটা প্রসেসকে একই সাথে ডেভেলপ এবং টেস্ট করতে থাকি, আমি বুঝতে পারি যে এই টেস্ট কেস দিলে পরে এই রিস্কটা হতে পারে, সো আমি খুব সহজে এটাকে ম্যানেজ করতে পারি। মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড বেসিক সার্ভিসেস ইমপ্লিমেন্টেড ফার্স্ট। ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, একটা সফটওয়্যারের যেই পার্টটা খুব কমপ্লেক্স, ক্রুশিয়াল, কিন্তু বেসিক সার্ভিস প্রোভাইড করবে, সেটাকে ফার্স্টে ডেভেলপ করা হয়। আর্লি ইনক্রিমেন্টস আর সার্ভড অ্যাজ প্রোটোটাইপ, এবং প্রত্যেকটা ইনক্রিমেন্টকে একটা প্রোটোটাইপ হিসেবে সার্ভ করা হয়। এটা সবথেকে বেস্ট এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা হচ্ছে ইমো যেই সফটওয়্যারটা ইউজ হয়, ওইটার একটা ভার্সন বলা হয় বেটা ভার্সন। বেটা ভার্সন মানে অলওয়েজ হচ্ছে প্রোটোটাইপিক ভার্সন বা টেস্ট ভার্সন, অর্থাৎ এই সফটওয়্যারটা এখনও কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট প্রসেসের আন্ডারে আছে। ইনক্রিমেন্টাল মডেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ইচ ফেজ অফ অ্যান ইটারেশন ইজ রিজিড অ্যান্ড ডোন্ট ওভারল্যাপ ইচ আদার। রিজিড বলতে যেটা বোঝায় যে এটা যদি একটা সফটওয়্যারের আপডেট হয়, এটার সাথে কিন্তু এটার কিছু পার্থক্য থাকবে, এই জিনিসটাকে বলা হচ্ছে রিজিড। ইনভ্যালিড ওয়েন দ্য প্রজেক্ট ডেডলাইন ইজ টাইট। যেহেতু কন্টিনিউয়াসলি আমি সবসময় হচ্ছে টেস্ট করতেছি, ডেভেলপ করতেছি, অনেক সময় এমনও হইতে পারে যে আমার প্রজেক্টের ডেডলাইন আমি মিট করতে পারতেছি না, কারণ আমার ডেভেলপ এবং টেস্টিং একসাথে চলতেছে প্যারালালি, সো ডেডলাইন মিট করা যায় না। ওয়েল ডিফাইন্ড মডিউল ইন্টারফেসেস আর রিকোয়ার্ড। ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং টাইপ সফটওয়্যারটা ইউজ করা হয়। এখন একটা ওয়ার্ড প্রসেসিং টাইপ সফটওয়্যার যখন আমাকে ইউজ করতে হবে, এটা এমনভাবে ডিজাইন করতে হবে ইন্টারফেসটা যেন ইউজার খুব সহজে বুঝতে পারে যে কোনটা টিপলে পরে কী কাজ হবে। রিকোয়ার্স গুড প্ল্যানিং। ইনক্রিমেন্টাল মডেলে যেহেতু কন্টিনিউয়াসলি ডেভেলপ এবং টেস্টিং দুটাই হয়, সো আমাকে আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি কত পার্সেন্টেজ ডেভেলপ করবো, কত পার্সেন্টেজ আমি টেস্টিংয়ে যাবো, এই জিনিসটা আমাকে আগে থেকে ফাইন্ড আউট করতে হবে। ইনক্রিমেন্টাল মডেল আমরা কখন ইউজ করবো, ওয়েন রিকোয়ারমেন্টস, একটা কমপ্লিট সিস্টেম যখন আমরা ডিজাইন করতে যাবো তখন আমরা এটা ব্যবহার করতে পারি। মেজর রিকোয়ারমেন্টসগুলো ডিফাইন থাকবে যে হ্যাঁ আমার হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এটা পিডিএফ সাপোর্ট করবে, ডকুমেন্ট সাপোর্ট করবে, এই ধরনের জিনিসগুলো। দেয়ার ইজ এ নিড টু গেট এ প্রোডাক্ট টু দ্য মার্কেট আর্লি। যখন আমি একটা কোম্পানি ফর্ম করে চাচ্ছি যে খুব দ্রুত একটা সফটওয়্যার মার্কেটে নামাই দিব, তখনই আমি হচ্ছে ইনক্রিমেন্টাল মডেলটা ব্যবহার করব। ইটারেটিভ প্রসেস মডেল। ইটারেটিভ প্রসেস মডেল হচ্ছে অনেকটা লুপের মতো, ইটারেশনের মতো ঘুরতে থাকে। ইটারেটিভ প্রসেস মডেলের একটা পার্টে কাজ করা হয়, একটা স্ট্রাকচার দাঁড় করানো হয়। ইটারেটিভ প্রসেস মডেল ফিচার যেটা করা হয় যে ফার্স্ট একটা প্ল্যান করা হয়, কমিউনিকেট করা হয়, মডেলিং ডিজাইন করা হয়, এভাবে হচ্ছে সার্কুলারি জিনিসটা চলতে থাকে। একটু আগে যেটা আমরা দেখে আসলাম ইনক্রিমেন্টাল মডেল, সেখানে হচ্ছে ডেভেলপ এবং টেস্টিং একসাথে হয়, কিন্তু ইটারেটিভ প্রসেস মডেলের ক্ষেত্রে যেটা হয় যে সিকোয়েন্সিয়ালি জিনিসটা ঘুরতে থাকে। এভাবে ঘুরতে থাকলে যেটা হয় যে কোনো কারণে কোনো একটা ফেজ যদি প্রবলেম হয়, সেটা ডিটেক্ট করে সেটাকে রিপেয়ার করে আবার সামনে যাওয়া যায় সার্কুলার ওয়েতে। ইটারেটিভ প্রসেস মডেলের সবথেকে সুবিধা হচ্ছে কমপ্লেক্স সফটওয়্যারগুলোকে একদম কমপ্লেক্সিটি ব্রেক করা যায়, যেহেতু সার্কুলারলি জিনিসটা মুভ হচ্ছে একটা স্টেপের পর আর একটা, এবং আমি ওইখানে আবার ফেরত আসবো, সো আমি খুব সহজে কোনো প্রবলেম থাকলে ডিটেক্ট করে ফেলতে পারি। অ্যালাউজ ইভ্যালুয়েশন অফ রিকোয়ারমেন্টস আমি মিট করতে পারতেছি কিনা, সার্কুলারলি আমি যেহেতু ঘুরছি আমি খুব সহজেই বারবারে আমার রিকোয়ারমেন্টসগুলো চেক করতে পারবো। ইমপ্রুভিং দ্য প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ। যেহেতু সার্কুলার ওয়েতে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করতেছি এবং আমি কন্টিনিউয়াসলি জিনিসটাকে ইমপ্রুভ করতে পারবো। আমি যখন একটা ট্র্যাকের উপর বারবার ঘুরতে থাকবো, আমি অবশ্যই সেটাকে ইমপ্রুভ করতে পারবো। যেহেতু
সার্কুলারলি ঘুরতেছে, তাহলে ঘুরতে ঘুরতে আমি বুঝতে পারবো যে কোন স্টেপে কোন রিস্কটা থাকতে পারে। সো পরবর্তীতে আমি যখন ঘুরে আবার ওইখানে আসবো, ওই রিস্কটাকে আমি রিডিউস করতে পারি। অ্যালাউ ফর চেঞ্জেস, একটা সফটওয়্যারের প্রসেস এভাবে ঘুরতে ঘুরতে ইটারেটিভলি আমি ডেভেলপ করতেছি। সো কোনো কারণে যদি আমার মনে হয় আচ্ছা আমি এই ফিচারটার পরিবর্তে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করতে চাই, খুব সহজে আমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইচ ফেজ অফ অ্যান ইটারেশন ইজ রিসিভড অ্যান্ড ডোন্ট ওভারল্যাপ ইচ আদার। রিস্ক অ্যানালাইসিস ইজ নট ফর্মালাইজড, এখানে আমি রিস্কটা দেখতে পারবো বা বুঝতে পারবো, কিন্তু ফর্মাল ওয়েতে আমি এক্সপ্রেস করতে পারবো না। অর্থাৎ রিস্কটা হইতেও পারে আবার নাও পারে, কিন্তু আমি ফর্মালি বলতে পারবো না যে রিস্কটা হইলে পরে আমাকে এতখানি আমার ক্ষতি হবে, এটা আমি বলতে পারবো না। লেস প্যারালিজম, লেস প্যারালিজম মানে হচ্ছে এখানে সার্কুলারলি ঘুরতেছে, অর্থাৎ এটা হবে তারপরে এটা হবে। কিন্তু ইনক্রিমেন্টাল মডেলে প্যারালিজম থাকে, অর্থাৎ ডেভেলপমেন্ট এবং টেস্টিং একসাথে চলে। ইটারেটিভ মডেলটা আমরা কখন ইউজ করবো? অবজেক্টিভস আর ওয়েল ডিফাইন্ড, আমি জানি যে আমাকে কোন কোন অবজেক্টিভ বা কোন কোন টার্গেটে কাজ করতে হবে। সিস্টেম ক্যান বি মডুলারাইজড উইথ র্যাপিড ডেভেলপমেন্ট। মডুলারাইজড বলতে বোঝায় যে অনেকগুলো মডিউলে ভাগ করা আছে আমার সিস্টেমটা, যেমন হচ্ছে ইউজার, কার্ড, পেমেন্ট, এবং সেগুলোকে আমার খুব দ্রুত ডেভেলপ করতে হবে। তখন প্রজেক্ট ক্যান বি সিম্পলিফাইড ইন্টু স্মলার অ্যান্ড লেস কমপ্লেক্স প্রসেস। অনেক বড় একটা প্রজেক্টকে যদি আমাকে খুব মানে সিম্পল ওয়েতে ডেভেলপ করতে বলা হয়, তখন আমি হচ্ছে ইটারেটিভ মডেল ব্যবহার করবো। তো ওয়াটারফল মডেল আর ইটারেটিভ মডেলের একটা বেসিক ডিফারেন্স এখানে দেওয়া আছে। এটার মধ্যে যেটা বলা হচ্ছে যে ওয়াটারফল মডেলে ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিংয়ের সময় যেটা আছে ডিলে হয়, ইটারেটিভ মডেলের ক্ষেত্রে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং লুপের মধ্যে ঘুরতে থাকি, নাথিং এলস আনটিল দি এন্ড। ওয়াটারফল মডেলের ক্ষেত্রে কী হয়? ওয়াটারফল মডেলে যেটা হয় যে ওয়াটার ফ্লো হচ্ছে এইভাবে, অর্থাৎ মডেলটা যতক্ষণ না শেষ হচ্ছে, অর্থাৎ আমি একদম ওয়াটারফল মডেলের যতক্ষণ না ডেভেলপমেন্ট স্টেপে আসতেছি, আমি কমপ্লিট একটা সলিউশন বা সফটওয়্যার পাচ্ছি না। ইটারেটিভ মডেলে যেটা হয় যে যেহেতু লুপের মধ্যে ঘুরতেছে, প্রত্যেকটা ইটারেশনে সফটওয়্যারের কিছু না কিছু পার্ট তৈরি হবে। ওয়াটারফল মডেলে যেটা হয় যে সফটওয়্যার তৈরি করার পরে হঠাৎ আমি বুঝলাম যে আমার এটা আসলে কোনো কাজের না। ইটারেটিভ মডেলের ক্ষেত্রে যেটা হয় যে ইটারেটিভ মডেল শুরু করতে সমস্যা হয়, কিন্তু একবার শুরু হলে পরে প্রজেক্টটা আমরা খুব দ্রুত শেষ করতে পারি। ইনক্রিমেন্টাল আর ইটারেটিভ মডেলের মধ্যে বেসিক পার্থক্য আছে যে ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয়, অ্যাড টু প্রোডাক্ট অ্যাট ইচ ফেজ। ইনক্রিমেন্টে প্রত্যেকটা ফেজে আমি যে কাজটা করি প্রোডাক্টকে আরেকটা লেভেলে নিয়ে যাই। আর ইটারেটিভের ক্ষেত্রে কি হয়, আমি ওই একই প্রোডাক্টকে বারবার ঘুরে 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 ডেভেলপ করি। জিনিসটাকে যদি আমি একটু বুঝাই যে ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে কি হয়, ইনক্রিমেন্টাল মডেলে এরকম একটা মডেল যেখানে হচ্ছে কিছু ওয়াটারফল মডেল থাকে। সো ওয়াটারফল মডেল যদি এভাবে থাকে তাহলে হচ্ছে অ্যাড টু দ্য প্রোডাক্ট অ্যাট ইচ ফেজ, অর্থাৎ এইখানে আমি প্রোডাক্টটাকে ডেভেলপ করছি কিছুটা, আরেকটা আপডেট যখন আসতেছে এই জায়গাতে, তখন কিছু একটা ডিফারেন্স আমি দেখতে পারবো। আর ইটারেটিভ মডেলের ক্ষেত্রে কী হয়, ইটারেটিভ মডেল হচ্ছে কমপ্লিট এরকম সার্কুলার ওয়েতে ঘুরতে থাকে। সার্কুলার ওয়েতে যখন ঘুরতে থাকে তার কারণে কী হয়, বারবার আমি একই ফেজের উপরই কাজ করতেছি। A key difference between waterfall and incremental model. Waterfall model emphasizes the feedback to the previous phase, and incremental model emphasizes almost self-contained phases. ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে কী হয়, ইনক্রিমেন্টাল মডেলের ক্ষেত্রে আমরা যখন এরকম একটা স্টেটে থাকি তখন আমি জাস্ট এখানেই ফোকাস করি। আর ওয়াটারফল মডেল হচ্ছে আগের যেই স্টেপটা সেটার উপর অনেক বেশি পরিমাণে ডিপেন্ড করে থাকে। এখানে কিছু কথা দেওয়া আছে। অ্যাজাইল প্রসেস বলতে কী বোঝায়, যে অ্যাজাইল প্রসেসে অ্যাডভান্টেজ আছে। অ্যাজাইল প্রসেস কি, যেমন অ্যাজাইল প্রসেস বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে যে খুব দ্রুত একটা প্রসেস যেটার মাধ্যমে একটা সফটওয়্যারকে আমরা কিছু মানে স্টেপে ভাগ করে ডেভেলপ করতে পারি। তো শর্টার ডেভেলপমেন্ট সাইকেলস থাকে অ্যাজাইল প্রসেসে, কারণ অ্যাজাইল প্রসেসে হচ্ছে আমরা একটা বিশাল প্রজেক্টকে কিছু এপিক কিছু স্টোরিতে ভাগ করে সবার কাজটা আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে ভাগ করে দিই, এবং সেখানে কিছু টিম থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে লেখাই আছে, বেসিক কিছু কথাবার্তা এখানে হচ্ছে লেখা আছে। ওকে, অ্যাজাইল প্রসেস এবং ওয়াটারফল মডেল এবং অ্যাজাইল প্রসেসের মধ্যে কিছু ডিফারেন্স আছে। অ্যাজাইল ওয়াটারফল মডেল যেটা হচ্ছে লেস রেসপন্সিভ টু চেঞ্জ, অ্যাজাইল প্রসেস হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। ওয়ান লার্জ রিলিজ অফ সফটওয়্যার, ওয়াটারফল মডেল শেষ হওয়ার পর একটা বিশাল সফটওয়্যার রিলিজ হয়।
কিন্তু অ্যাজাইল প্রসেস হচ্ছে অনেকটা ইনক্রিমেন্টাল টাইপের, যে প্রত্যেকটা ভার্সনে একটা একটা করে সফটওয়্যারের কম্পোনেন্টস আমরা পাই। ওয়াটারফল মডেল হচ্ছে প্রিডিক্টিভ, সিকোয়েন্সিয়াল অ্যান্ড প্ল্যানিং ওরিয়েন্টেড, অ্যাডাপটিভ অ্যান্ড ইটারেটিভ। অ্যাজাইল প্রসেস হচ্ছে কন্টিনিউয়াস আপডেটের একটা প্রসেস। ওকে, পিডিএফ 2 আমরা দেখে ফেলছি মনে হচ্ছে, পিডিএফ 2টা আমরা দেখে ফেলছি। সো এরপরে আমাদের আছে হচ্ছে পিডিএফ 3। এটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে ইউআইইউ সিস্টেমের জন্য এখানে আমাকে কিছু স্টোরি ডেসক্রিপশন এভাবে লেখা হয়েছে। তো আমরা এটা একটা প্র্যাকটিস করছিলাম। তো এই প্র্যাকটিসের জন্য আমাদেরকে ফার্স্টে যেটা মনে রাখতে হবে যে একটা প্রজেক্টের নাম যদি ইউআইইউ সিস্টেম দেয়, ফার্স্ট থিং হচ্ছে আমাকে একটা ইপিকগুলো চিন্তা করতে হবে। ইপিক বলতে যেটা বোঝায় যে ইউআইইউ এর যে যে মডিউলগুলো আছে, অর্থাৎ ইউক্যাম একটা মডিউল হতে পারে, ইএলএমএস একটা মডিউল, লাইব্রেরি সিস্টেম একটা মডিউল। সো ওই মডিউলের আন্ডারে কিছু স্টোরি থাকবে। মডিউলের আন্ডারে যখন স্টোরি থাকবে, অনেকগুলো স্টোরি, অনেক ধরনের স্টোরি হতে পারে। তো যে কোনো একটা স্টোরি, যেমন ডেভেলপিং কোর্স, যেমন ইউক্যামের স্টোরিগুলো কী হতে পারে, ইউক্যামে আমাদের বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন কোর্স রেজিস্ট্রেশন, স্টুডেন্ট অ্যাকাউন্ট ইনফো, এইগুলো সবগুলো হচ্ছে একটা স্টোরি। তো ওখান থেকে আমরা কী করলাম, কোর্স সিলেকশন একটা স্টোরি ধরে সেটার একটা ডেসক্রিপশন লিখব, এবং সেই ডেসক্রিপশনটাতে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব, কী কী টাস্কের মাধ্যমে ওই স্টোরিটাকে ইমপ্লিমেন্ট করবো সেটা আমরা এভাবে লিখব। সিমিলারলি আর একটা টপিক হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে অনেক কিছু হতে পারে, কেউ হচ্ছে বুক ফেরত দিতে আসতে পারে, কেউ বুক নিতে পারে। তো বুক রিটার্ন এটাকে একটা স্টোরি ধরে সেটার একটা ডেসক্রিপশন লিখবো, এবং এই বুক রিটার্ন এইটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে টাস্ক আকারে পয়েন্ট টু পয়েন্ট আমরা লিখে যাব। এভাবে হচ্ছে আমরা জিনিসটাকে জাস্ট শো করব। ফোল্ডার নাম্বার 4, এখানে আমাদের কিছু জিনিস আছে, যেমন সফটওয়্যার আর্কিটেকচারে মনোলিথিক আর্কিটেকচার কি, প্রসেস কি, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। সো এটা একবার বলে যাই। প্রসেস বলতে যেটা বোঝায় যে সিরিজ অফ অ্যাকশন, অনেকগুলা সিরিজ অফ অ্যাকশন, অর্থাৎ এটা প্রেস করলে ওইটা হবে, আমি ওই পেজে যাব, এগুলো সবই হচ্ছে একটা প্রসেস। বেসিক জিনিসপত্র। মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের বেসিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আমরা শুরুতেই বলে দিয়েছি। এখানে একটা জিনিস আছে যে বিজনেস লজিক। Business logic is a portion of an enterprise system which determines how data is transformed or calculated. Business logic বলতে যেটা বোঝায়, ডেটাবেজে যে ডেটাগুলো আছে সেগুলা কিছু আমরা হচ্ছে রিড করি, কিছু হচ্ছে আমরা রাইট করি। কোন প্রসেসে আমরা হচ্ছে ডেটাগুলোকে ট্রান্সফর্ম করে রিড এবং রাইট করব, এই জিনিসটাই হচ্ছে আমার বিজনেস লজিক। আরও সংক্ষেপে বলতে চাইলে আমরা বলতে পারি যে আমাদের কোডে ইফের ভিতরে আমরা যে জিনিসটা লিখি বা এলস ইফের ভিতরে যে জিনিসটা লিখি, ওটাই হচ্ছে আমাদের বিজনেস লজিক। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কোথায় বেস্ট ফিট হয়, ডেস্কটপ, ওয়েব, মোবাইল, স্মার্ট অ্যাপ্লিকেশনস, এগুলো। আর নো আইডিয়া অ্যাবাউট হচ্ছে ফিউচার ডিভাইস সাপোর্ট, এগুলো। ওয়াই এমএসসি ইজ বিং ইউজ নাউডেজ। মাইক্রো সার্ভিস আর্কিটেকচার কেন হচ্ছে এখন সব থেকে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে রেস্টফুল ওয়েব সার্ভিস এবং জেসন ডাটার কারণে। রেস্টফুল বলতে যেটা বোঝা যায়, রেস্ট প্রোটোকল খুব সিম্পল, এইচটিটিপি প্রোটোকলের মতো অনেকটা, খুব লাইট ওয়েট একটা প্রোটোকল, যেটা দিয়ে হচ্ছে আমরা হেভি ডাটাবেস অ্যাক্সেস করতে পারি। সিম্পল অ্যান্ড কুইক ইনকানেক্টেবল সার্ভিস বলতে যেটা বোঝায় যে অনেকগুলো সার্ভিস থাকে মাইক্রো সার্ভিসে, যে সার্ভিসগুলো আবার নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেবল, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলতে পারে বা কমিউনিকেট করতে পারে। রেস্ট যেটা বলা হয়, যে রেস্টের ক্ষেত্রে যে প্রোগ্রামিং ইন্টারফেস দ্যাট ইউজেস এইচটিটিপি রিকোয়েস্ট টু গেট, পুট, পোস্ট, ডিলিট ডেটা। রেস্ট হচ্ছে এমন একটা এইচটিটিপি প্রোটোকল যেটা খুব সহজে ডেটাবেজে গিয়ে ডেটা গেট করতে পারে, ডেটা পুট করতে পারে, ডেটা পোস্ট করতে পারে, ডিলিট করতে পারে। মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটা বেসিক জিনিস হচ্ছে যে কোনো সেন্ট্রাল ডাটাবেস থাকে না, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা ডাটাবেস থাকে, অর্থাৎ কোনো ফরেন কি টাইপের ডাটাবেস থাকে না। মনোলিথিক আর্কিটেকচার আমরা শুরুতেই বলছি, এমএসএ সোয়া, যেটা বোঝানো হচ্ছে যে মনোলিথিক মানে হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট, এর ভিতরে আমরা সব কোড করে ফেলবো। সোয়া হচ্ছে এরকম যে এখানে হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার, যে সার্ভিসটা যখন দরকার হচ্ছে সে সার্ভিসটাকে কল দিব। মাইক্রো সার্ভিস মানে হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সার্ভিস থাকবে, এবং যখন যেটা আমার দরকার হবে মডিউল ওয়াইজ আমি কল করব। মনোলিথিক আর্কিটেকচারের ক্যারেক্টারিস্টিক্স এখানে লেখা আছে, যেটা আমরা ফার্স্টেই বলে দিলাম। মনোলিথিক আর্কিটেকচারের কিছু বেসিক বেনিফিটস আছে। মনোলিথিক আর্কিটেকচার হচ্ছে সিম্পল টু ডেভেলপ, যেহেতু একটা ফাংশনের মধ্যে সব কিছু লিখতেছি। সিম্পল টু টেস্ট, একটা ফাংশন টেস্ট করলেই হয়ে যায়। সিম্পল টু ডিপ্লয়, যেহেতু একটা ফাংশনের মধ্যে কোড করতেছি, ইনস্টল দেওয়া খুব সহজ। সিম্পল টু স্কেল হরিজন্টালি বাই রানিং মাল্টিপল কপিজ বিহাইন্ড এ লোড ব্যালেন্সার।
যেহেতু একটা ফাংশনের মধ্যে আমি সব কিছু কল করতেছি, তাহলে ওই একটা ফাংশনে যদি আমি মানে অনেকগুলো ডাটা ইনপুট দিই, ওই ফাংশনটা অনেক জায়গাতে কপি করে যদি আমি রান করি, তাহলে হচ্ছে ডাটা সেটের লোড ব্যালেন্সটা কীরকম হচ্ছে সেটা আমি খুব সহজে চেক করতে পারি। মনোলিথিক আর্কিটেকচারের কিছু ড্রব্যাক আছে, যে লিমিটেশন ইন সাইজ, যেহেতু হচ্ছে একটা ফাংশনের মধ্যে সব কিছু লিখতেছি, তার মানে আমি চাইলেই বিশাল বড় কোড লিখে ফেলতে পারবো না, আবার যদি লিখিও সেটা কমপ্লেক্স হয়ে যাবে। দ্য সাইজ অফ অ্যাপ্লিকেশন ক্যান বি স্লো ডাউন। মনোলিথিক আর্কিটেকচার মানে হচ্ছে একটা ফাংশনের মধ্যে পুরো কোড লিখে নিচ্ছি, তো এটা রান করলে যেটা হবে যে সিস্টেম খুব স্লো হয়ে যাবে। ফর ইচ আপডেট রিডিপ্লয় দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন। যেহেতু মনোলিথিক আর্কিটেকচারে আমরা একটা ফাংশনের মধ্যে পুরো কোড লিখতেছি, একটা নতুন আপডেট আনতে হলে ওই ফাংশনের প্রত্যেকটা লাইনকে আমার চেঞ্জ করতে হবে। কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট ইজ ডিফিকাল্ট, কারণ মনোলিথিক আর্কিটেকচারের ক্ষেত্রে আমাকে আগে কোডটা একটা ফাংশনের মধ্যে পুরোপুরি কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে আমাকে ডিপ্লয় করতে হবে। এখানে একটা কোশ্চেন আছে, গাইডলাইন্স ফর ডিজাইনিং মাইক্রো সার্ভিসেস, এটা স্যার লাস্টের দিকে বলে দিয়েছিল যে এটা লাগবে না, সো এটা আমরা স্কিপ করে গেলাম। এখানে আর যেটা আমরা দেখতে পাচ্ছি যে রেস্ট ইন্টারফেস বেস ই কমার্স, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে রেস্ট ইন্টারফেস এক্সপোজেস মাইক্রো সার্ভিসেস, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখানে কোনো গেটওয়ে নাই, এপিআই গেটওয়ে নাই, এখানে জাস্ট রেস্ট এপিআই আছে এই জিনিসটা। মাইক্রো সার্ভিসের মেসেজ ফরম্যাটগুলো হচ্ছে এই যে এই ফরম্যাটগুলো তারা হচ্ছে ফলো করে, তার মধ্যে আমরা নর্মালি ইউজ করি হচ্ছে জেসন আর XML, এই জিনিসগুলো হচ্ছে আমরা সব থেকে বেশি ইউজ করি। সার্ভিস কন্ট্রাক্টস বলতে যেটা বোঝানো হয় যে ডিফাইনিং দ্য সার্ভিস ইন্টারফেসেস। সার্ভিস কন্ট্রাক্টস বলতে হচ্ছে যে কোনো একটা সার্ভিস আমরা নিব, সার্ভিস বলতে যেটা বোঝানো হয় খুব সহজে যে ক্রিয়েট, ডিলিট বা ক্রুড, এগুলো যখন আমরা ইউজ করবো সেটার একটা ইন্টারফেস আগে থেকে ডেভেলপ করা থাকতে হবে, অর্থাৎ ফাংশন ওয়াইজ লিখে রাখতে হবে। ইন্টিগ্রেটেড মাইক্রো সার্ভিসেস, ইন্টিগ্রেটেড মাইক্রো সার্ভিসেস মিন হচ্ছে যে ইন্টার সার্ভিস কমিউনিকেশন, অনেকগুলো ছোটো ছোটো সার্ভিস মিলে মাইক্রো সার্ভিস, তো এই সার্ভিসগুলো আবার যখন নিজেদের মধ্যে কথা বলতেছে সেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটিং মাইক্রো সার্ভিসেস। ইন্টার সার্ভিস কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে অনেকটা আমাদের অপারেটিং সিস্টেমে যদি আমরা পড়াশোনা করে থাকি, সেখানে হচ্ছে অনেকগুলো প্রসেস নিজেদের মধ্যে কথা বলতে, এটা হচ্ছে অনেকটা ওই টাইপের। ইন্টার সার্ভিসের ক্ষেত্রে যেটা হয় যে কোনো সার্ভিস যে কোনো সার্ভিসকে কল দিবে, এটা হচ্ছে পুরানা কনসেপ্ট, কিন্তু বর্তমান কনসেপ্টটা হচ্ছে যে এপিআই গেটওয়ের মাধ্যমে একটা সার্ভিস আর একটা সার্ভিসকে কল দিবে, এবং এটা এখন সম্ভব হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের কারণে। মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে ইন্টার সার্ভিস কমিউনিকেশন হয় দুই ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ক্লায়েন্ট এক্সপ্রেস আ টাইমলি রেসপন্স ফ্রম দ্য সার্ভিস। আমি একজন ক্লায়েন্ট, সাপোজ আমি ধরলাম যে আমার হচ্ছে একটা ওয়েব পেজ আছে, আমি একটু যদি দেখাই জিনিসটা এরকম, যে এখানে হিস্ট্রিতে যাই, আমি এইখান থেকে আমি হচ্ছে সাপোজ এই পেজটা আমি ক্লিক করলাম, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এইখান থেকে আমি যদি অ্যাবাউট সিএসসিতে যে ওয়েলকাম মেসেজ এটাতে ক্লিক করি, আমি যদি ক্লায়েন্ট হই, আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাটাবেস থেকে আমার নতুন পেজটা লোড হয়ে আসুক, এটা হচ্ছে সিনক্রোনাস, এবং এটা সম্ভব হচ্ছে কি রেস্টের কারণে। কারণ দেখি আমি যখন এটাকে এই পেজটাকে কল করতেছি, এখানে একটা HTTP প্রোটোকলের কারণে কিন্তু জিনিসটা চলে আসতেছে, অর্থাৎ আমি এক্সপেক্ট করতেছি যে একটা টাইমলি রেসপন্স, এটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্লায়েন্ট ডাজন্ট expect a response immediately or doesn't accept a response at all. এটার ক্ষেত্রে কি হচ্ছে, ক্লায়েন্ট ডাজন্ট এক্সপেক্ট এ রেসপন্স, ক্লায়েন্ট যেই সার্ভিসগুলোর ক্ষেত্রে রেসপন্স সাথে সাথে এক্সপেক্ট করে না, এটা কি হতে পারে, এটা হচ্ছে যে আমি একটা ফাইল ডাউনলোড করতেছি বিশাল সাইজ, অ্যারাউন্ড 2 GB কাছাকাছি, সো আমি কিন্তু এটা এক্সপেক্ট করবো না কখনোই যে আমি ক্লিক করার সাথে সাথে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো যেসব ক্ষেত্রে ক্লায়েন্ট এক্সপেক্ট করে না যে রেসপন্সটা ইমিডিয়েট হবে, সো সেগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস, এবং ওইসব ক্ষেত্রে MCAC, স্ট্রম, QTT এই প্রোটোকলগুলো ব্যবহার হয়। এটা ছিল আমাদের 4 নম্বর PDF, আর আমরা দেখি হচ্ছে 5 নম্বর PDF। এখানে সোয়া আর MS-এর মধ্যে হচ্ছে কম্প্যারিজন দেখানো হয়েছে, এটা আমরা বলে দিছি। এখানে একটা কনসেপ্ট আছে পয়েন্ট টু পয়েন্ট স্টাইল। এপিআই গেটওয়েটা এখন সব থেকে বেশি ইউজ হয়, আর এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট সবগুলা রেস্ট এপিআই প্রোটোকলের সাথে তো কানেক্টেড থাকেই, রেস্ট এপিআইগুলা একটা আবার অন্য, মানে একটা রেস্ট এপিআই, আমি যদি এটাকে বলি এই রেস্ট এপিআইটা একটা মাইক্রো সার্ভিসের সাথে কানেক্টেড থাকে। এখন একটা রেস্ট প্রোটোকল যখন একটা মাইক্রো সার্ভিসের সাথে কানেক্টেড থাকে, তার উপর কিন্তু বেশি লোড পড়ে, কারণ এর নিজে রেস্ট এপিআই সে হচ্ছে অ্যাকাউন্টিং মাইক্রো সার্ভিসের, সে
এর ইনফরমেশন যেমন এখানে রাখতেছে, পাশাপাশি স্টোর মাইক্রো সার্ভিস এর সাথেও কানেক্টেড, সো এর ইনফরমেশনও রাখতেছে। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট যখন এখানে একটা কিছু রিকোয়েস্ট পাঠায়, এই রেস্ট এপিআই এটা কনফিউজড হয়ে যায় যে আসলে সে অ্যাকাউন্টিং মাইক্রো সার্ভিসটা দিবে নাকি স্টোর মাইক্রো সার্ভিসটা দিবে, এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে রেসপন্স টাইমটা খুব স্লো হয়ে যায়। এইটা থেকে বাঁচার জন্যই হচ্ছে এপিআই গেটওয়ে স্টাইলটা ব্যবহার করা হয়। এন্টারপ্রাইজ সার্ভিস বাস এখানে এটা বলা আছে, এটা আপাতত লাগবে না, যেটা হচ্ছে এপিআই গেটওয়েতে যেটা হচ্ছে রেস্ট এপিআই জাস্ট এপিআই গেটওয়ের সাথে কানেক্টেড থাকে, সো এখানে হচ্ছে লোডটা কম পড়ে। এপিআই গেটওয়ের অ্যাডভান্টেজ তো এখানে বললামই, যেটা বলা আছে যে এপিআই গেটওয়ে খুব লাইট ওয়েট থাকে, সেখানে হচ্ছে সব ধরনের ক্যাপাবিলিটিস অ্যাপ্লাই করা যায়। মনোলিথিক সেন্ট্রালাইজ ডাটাবেস ইউজ করে, মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশন ডিসেন্ট্রালাইজ ডাটাবেস ইউজ করে। মনোলিথিক অ্যাপ্লিকেশন সেন্ট্রালাইজ ডাটাবেস ইউজ করে এই কারণে যে মনোলিথিক মানে হচ্ছে একটা ফাংশনের মধ্যে আমি পুরো কোডটা করে ফেলি, সো ওইটার মধ্যে আমি যদি একটা সেন্ট্রালাইজ ডাটাবেস ইউজ না করি তাহলে ফাংশনটা একটা নির্দিষ্ট স্পেস ছাড়া কাজ যেহেতু করতে পারতেছে না, সো সেই সেন্ট্রালাইজ ডাটাবেস না হলে কোনো কিছুই ক্লায়েন্টকে রেসপন্স দিতে পারবে না। অ্যাডভান্টেজেস অফ সোয়া, সিস্টেম ওরিয়েন্টেড আর্কিটেকচারের ক্ষেত্রে এখানে কী কী আছে সেই জিনিসগুলো বলা আছে। হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং বলে দুটো কনসেপ্ট আছে, যেটা হচ্ছে যে এরকম হয় যে হরিজন্টাল স্কেলিং বলতে যেটা বোঝায় যে অনেক বেশি পরিমাণে ভিন্ন ভিন্ন বিজনেস প্রসেস অপারেট হয়, আর ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে যে যেখানে অসংখ্য বিজনেস প্রসেস অপারেট হয়। ভিন্ন ভিন্ন বিজনেস প্রসেস অপারেট আর হচ্ছে অল্প সংখ্যক বিজনেস প্রসেস অপারেট, এর মধ্যে একটু ডিফারেন্স আছে। আর যদি আমরা এখানে আঁকি, হরিজন্টাল বলতে যেটা বোঝায় যে এই দিকে এই জিনিসটা হচ্ছে এরকম যে অনেকগুলো বিজনেস প্রসেস, যেমন এটা একটা প্রসেস, এটা গোল্লাগুলো যদি একটা প্রসেস হয়, এই প্রসেসগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি ডেভেলপিং প্রসেস। তো হরিজন্টাল স্ক্যানিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি পরিমাণে যদি আমি এখানে প্রসেসকে রান করাই এবং ডেভেলপ করি, এটা কোনো সমস্যা করে না, অর্থাৎ এই প্রসেসটা এক সময় না এক সময় তো শেষ হয়েই যাবে, তখন সামনের প্রসেসটা সামনে চলে মানে এর পিছনের প্রসেসটা সামনে চলে আসবে। কিন্তু হরিজন্টালের ক্ষেত্রে ভার্টিক্যালের ক্ষেত্রে যেটা হয় যে ভার্টিক্যাল যে স্কেলিংটা আছে এটার ক্ষেত্রে যেটা হয় যে বিজনেস প্রসেসগুলা অপারেট হয় অল্প সংখ্যক পরিমাণে। কারণ কি, কারণ হচ্ছে বিজনেস প্রসেসগুলো যখন অপারেট হচ্ছে, ফর এক্সাম্পল এটা একটা প্রসেস, এই প্রসেসটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটা আমি এখানে স্কেল করে দিচ্ছি। এই স্কেলের উপরে যদি আর একটা প্রসেস যায়, তার মানে হচ্ছে ওই প্রসেসটা এটার থেকে তুলনামূলক বেটার। সো আমরা যখন কম্পেয়ার করবো যে কোন প্রসেসটা ভার্টিক্যালি বেটার, তখন আমরা হচ্ছে অল্প সংখ্যক বিজনেস প্রসেসকে অপারেট করব। এপিআই স্পেসিফিকেশন, এটা তো আমরা জানি যে এপিআই স্পেসিফিকেশন মানে হচ্ছে এপিআই মানে অনেকগুলো ফাংশনাল লিস্ট থাকে। রেস্ট এপিআই এর ক্ষেত্রে কী হয় সেটা আমরা জানি যে এখানে হেডার ডিফাইন করা থাকে, ফাংশনের হেডার ছাড়া অন্য কিছু দিয়ে কানেক্ট হয় না, ডাটা বানানোর জন্য ফাংশন কল করা হয়। আর সোয়াপ যেটা, সেটা হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল, এটা হচ্ছে মেসেজিং প্রোটোকল, সেটাও আমরা পড়ে ফেলছি। এখানে আছে হচ্ছে প্রোটোকল স্ট্যাক ফর সোয়া, সিস্টেম ওরিয়েন্টেড আর্কিটেকচার কী ধরনের স্ট্যাক প্রোটোকল ইউজ করে এটার একটা সিম্পল ডিজাইন দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে যে ডিফারেন্সেস বিটুইন সোয়াপ অ্যান্ড রেস্ট। সোয়াপ এবং রেস্ট দুটোই হচ্ছে প্রোটোকল। সোয়াপ যেটা সেটা হচ্ছে অপারেশন পারফর্ম করে, রেস্ট যেটা হয় রেস্ট হচ্ছে জাস্ট হচ্ছে ডাটাকে অ্যাক্সেস করে। সোয়াপ অনলি এক্সএমএল ব্যবহার করতে পারে, রেস্ট সব ধরনের প্রোটোকল ফরম্যাট ইউজ করতে পারে। সোয়াপ ইউজ করলে যেটা হয় যে কোনো কিছু ক্যাচ করা যায় না, কিন্তু রেস্ট ইউজ করলে ক্যাচ করা যায়, ক্যাশ মেমোরিতে রাখা যায়। সো এপিআই স্পেসিফিকেশন এখানে কিছু বেসিক কথাবার্তা বলা আছে, এটা আমরা দেখে ফেললাম। আর লাস্টলি যে জিনিসটা এখানে আছে সেটা হচ্ছে এরকম, যেখানে কোয়েশ্চেন সলভ, এখানে তো আমি এপিআই স্পেসিফিকেশন লিখে দিছি। সো এইখানে যে জিনিসগুলো আছে এই কাপলিং কোয়েশন, এগুলো আপাতত হচ্ছে আমাদের সিটিতে নাই।